প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যাজুয়াল গেমিং করে থাকেন আর তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনও করে থাকেন, এবং আপনাদের বাজেট যদি অনেক টাইট হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক কার্ড সস্তায় পাওয়াটা খুব দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। টু বি অনেস্ট, আমি কয়েক বছর থেকে লক্ষ্য করছি যে কোনো ধরনের কোম্পানি তারা কিন্তু ট্রু বাজেট গেমিং অথবা প্রোডাক্টিভ গ্রাফিক কার্ড মার্কেটে নিয়ে আসছে না। সেটা আসলেই একটা খারাপ দিক যারা এই ধরনের বাজেটে থেকে থাকেন। এই ধরনের বলতে বলছি আপনি লাইক আপার 15K অথবা আন্ডার 25K। ওয়েল, তো আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে এরকম ট্রু গেমিং গ্রাফিক্স কার্ডের উপর যেগুলো বাজেটে আসবে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ আপনাদের জন্য কিছুটা আশার আলো নিয়ে আসতে পারে 2-3টা গ্রাফিক কার্ড। আই হোপ যে আপনি বোর্ড হবেন না এবং সম্ভাব্য গ্রাফিক কার্ডগুলো নিয়েই আমরা কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। তো বর্তমান সময়ে যদি আমি সো কল্ড বাজেট গ্রাফিক্স কার্ডের কথা বলি, তো আমরা কয়েকটাই মাত্র দেখতে পারছি, যদিও এটা আমাদের বাজেট বা ধরাছোঁয়ার বাইরে। ফর এক্সাম্পল, আমি যদি ইন্টেলের আর্ক B570 এর কথা বলি, আপনারা বুঝতেই পারছেন এটার প্রাইসও 32,000 টাকার উপরেই চলে যায়। মোটামুটি ভালো স্পেক দিচ্ছে, 10GB G6 মেমোরি, শেডার ইউনিটও অনেকগুলো। তাছাড়াও আপনারা ওভারঅল একটা ব্যালেন্স পারফরমেন্স পেতে পারেন, তবে তার প্রাইসও অনেকটা বেশি। অর্থাৎ আমি যদি $220 থেকে $250 ধরি, সেটা কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে। আর যদি এর বড় ভাইয়ের কথা বলি, অর্থাৎ আর্ক B580, তো তার দাম তো আরও অনেক বেশি, 35-এর উপরে চলে যেতে হয়। নো ডাউট ভালো পারফরমেন্স দেয়, আপনি এডিটিংও এখানে ভালোভাবেই করতে পারেন বা যে কোনো ধরনের এক্সেলারেশন। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে নতুন জেনারেশনের কার্ডের কথা বলছি, আগের না। তারপরে AMDর কোনো অপশান আছে? ওয়েল, টেকনিক্যালি তারা তো RX 9060 সিরিজ নিয়ে এসেছে। যদি XTর কথা বলি, তাও আবার 16GB, সেটা তো আমাদের ধরাছোঁয়ার বাইরে। বাজেট আপনি 60,000 বা 70,000-এর, তো ওটার হিসাব বাদ দিন। নর্মাল যদি আমি 8GBর কথা বলি, ওকে টাইপের আছে। যদি আপনারা এক্সপেন্ড করতে পারেন 50 আর 55K সামথিং প্রাইস, তো আপনাদেরকে ভালো পারফরমেন্স দেবে, খারাপ বলছি না, তবে এটাও কোনোভাবে আমাদের বাজেটের মধ্যে আসছে না। রইল বাকি এনভিডিয়া তাদের RTX 5050 এবং 5060 লঞ্চ করে দিয়েছে। আর আমি বলবো এখানে তাদের একটা ভালো কনসিস্টেন্সি দেখিয়েছে তাদের প্রাইসিংয়ের ক্ষেত্রে, কারণ আপনারা জানেন RTX 4060 যখন লঞ্চ হয়েছিল তার প্রাইসও অ্যারাউন্ড 42-45 বা এরকম আশপাশেই ছিল। তো এবার 5060ও কিন্তু এরকমই দিচ্ছে প্রাইসে এবং অনেক পারফরমেন্স ভালো। তো এটাও কি আমাদের বাজেটের মধ্যে পড়ে? ওয়েল, এটা যদি আমেরিকান বা ওয়েস্টার্ন মার্কেট হতো তো সেক্ষেত্রে আমরা বাজেট বলতে পারতাম, তবে আমাদের ক্ষেত্রে কোনোভাবে এটা বাজেট হচ্ছে না। 40+, এটা কোনোভাবেই যাচ্ছে না। একটাই অপশন থাকে RTX 5050, নতুন আর্কিটেকচারের সাথে আসছে, মেমোরি স্পেক ঠিকই আছে, আগের মতোই প্রায় $250 প্রাইস ট্যাগে এরকমই পাওয়া যায়। আর এটার রিলেটিভ পারফরমেন্স যদি ধরতে পারেন, তো এটা RTX 4060, আর্ক B580 অথবা RTX 2080-এর কাছাকাছি পারফরমেন্স করে থাকে। আর AMD সাইড থেকে RX 6650 XTর মতো পারফরমেন্স করে থাকে। ওভারঅল ভালো পারফরমেন্স করছে, এটা আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না। ক্লক বা অন্যান্য স্পেক দেখলে ঠিকঠাক বলবো এটার প্রাইস 35 থেকে 38-এর মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন। ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ভেরিয়েন্ট নিচ্ছেন অথবা কোন কার্ড পার্টনারের নিচ্ছেন, এটাও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার প্রাইসের উপর আর আপনি কখন দেখছেন। ওভারঅল 35 থেকে 37-এর মধ্যে যদি এটা পাওয়া যায় উইথ ভালো একটা ওয়ারেন্টির সাথে, তো আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না। আমি এখানে হেড টু হেড অথবা অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করছি না যে RTX 4060 আপনাকে নিতে হবে নাকি 5050। ওয়েল, এখনও RTX 4060-এর প্রাইস 40,000 বা তারও উপরে। তো সেক্ষেত্রে যদি রিলেটিভ পারফরমেন্স করে থিওরিটিক্যালি, তো ওভারঅল চুজ করা যায়। তারপরেও আপনাকে 35 থেকে 37 বা এরকমই টাকা খরচ করতে হচ্ছে। ইটস মিন আমাদের বাজেট কিন্তু এখন অনেক টাইট। তো সেক্ষেত্রে কি আমরা এখানে পুরাতন কোনো কার্ডকে অ্যাড করতে পারি? ওয়েল, তো আপনারা শুধুমাত্র গেমিং বা স্পেসিফিক টাস্কের জন্য নিতে চাইলে কিছু কার্ড নিতে পারেন, লাইক RX 6600 25-26 হাজার টাকায় পাওয়া যাচ্ছে অনেক জায়গায়, আর কি বার্গেনিং করলে পেয়ে যেতে পারেন নতুন। তো সেক্ষেত্রে ওভারঅল আপনাকে একটা ভালো পারফরমেন্স দিতে পারে। তারপরেও আমি আপনাদেরকে বলছি ওইদিকে যাওয়ার দরকার নেই। নতুন কার্ড নিলে হয় কি, আপনি সার্ভিসটা ভালো পাবেন অনেক, সেটা হার্ডওয়্যারগত হোক অথবা সফটওয়্যার। এরপরে আর একটা কার্ড আসে, সেটা হচ্ছে AMDর কাছ থেকে। AMD রিসেন্টলি অ্যানাউন্স করে দিয়েছে তাদের RX 9060 নন XT এডিশন, যেটা অবভিয়াসলি 8GB মেমোরির সাথেই আসতে পারে
উইথ ডিসেন্ট একটা মেমোরি ব্যান্ডউইথের সাথে। আর আমরা জানি RX 9060 8GB যে এক্সট্রি প্যাকেজ আছে তার প্রাইস অ্যারাউন্ড $300 কাছাকাছি। তো এটাকে হয়তোবা ওই দামে বিক্রি করবে না, অবভিয়াসলি এটা $250 আশেপাশে অর্থাৎ $250 আশেপাশেই যদি এটা সেলস হয়, এটা ডিরেক্টলি টক্কর দিতে পারে RTX 5050-কে। যদিও সিমিলার রকমের পারফরমেন্স থেকে একটু বেশি করবে এই নন এক্সটি গ্রাফিক কার্ডটি অর্থাৎ AMD সাইড, তারপরেও প্রাইসিংয়ের দিক থেকে দেখলে এটা অ্যারাউন্ড 35,000 থেকে 38,000 টাকার আশপাশে হতে পারে, অবশ্যই ডিপেন্ড করবে কার্ড পার্টনারের মোডের উপর। বাই দ্য ওয়ে, এটা কিন্তু RTX 5050-র চেয়ে একটু বেশি পারফরমেন্স করতে পারে, এটা আপনারা নিশ্চিত থাকুন। আর অনেক গেমসেও আমরা অনেক বেঞ্চমার্কেও দেখেছি, একজন কোরিয়ান সামথিং ইউটিউবার তিনি আবার বেঞ্চমার্ক আমাদের সামনে নিয়ে এসেছিলেন যে কীরকম এটা পারফরমেন্স করছে। তো এটি নিয়ে হয়তোবা আরেকদিন কথা বলবো। তো এটাও আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সিস্টেম ইন্টিগ্রেটর এবং OEM অনলি থাকছে প্রথমের দিকে। তবে হ্যাঁ, যেহেতু ASRock চ্যালেঞ্জার D সিরিজের একটা গ্রাফিক কার্ড আমাদের সামনে নিয়ে এসেছে, এর মানে হচ্ছে আপনারা দেরি হলেও এই কার্ডটি আপনারা পেতে পারেন বা কিনতে পারেন সাধারণ মার্কেটে। তো এখন যদি আমরা চলে যাই অ্যাকচুয়াল বাজেট সেগমেন্টে, আসলে আপনারা যারা কিনতে পারবেন, যাদের বাজেট অ্যারাউন্ড 20 থেকে 25,000 টাকার অ্যারাউন্ড, তো সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা ভালো বিষয় হতে পারে। তো এখানে AMD RX 7400 GPU-কে লঞ্চ করে দিয়েছে, যদিও এটা ডিরেক্টলি তারা সেলস করবে না, OEM অনলি প্রথমের দিকে, তারপরেও আসতে পারে মার্কেটের জন্য। তো এটার একটা ভালো সাইট খুঁজে পেয়েছি এটা ভালো পারফরমেন্স করার জন্য। ফর এক্সাম্পল, আমরা যদি AMD ট্রেডিশন দেখি, তো সেক্ষেত্রে ইভেন এখনকার RX 9070 XT যে GPU আছে তার অর্ধেক কোর হচ্ছে RX 9060 XT-র, ইফ আই এম নট রং। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে একটু ভিন্নতা দেখতে পারছি। ফর এক্সাম্পল, আমি এই নাভি 33-র যদি ডাইটার কথা বলি, হয়তোবা এটা এক্সেল শিটে হবে, তার যে কম্পিউট ইউনিট একবারে যে কম তা কিন্তু না। আমরা যদি এর বড় ভাইকে দেখি অর্থাৎ RX 7600, যেটা অনেক ভালো পারফরমেন্স করেছে এর আগে, তো সেটা কিন্তু ডিসেন্ট মানের, আপনি বিশেষ করে 1440p গেমিংও কিন্তু সেখানে করতে পারতেন, অনেক গেমস আর কি, সবগুলোই না। তো সেখানে আমরা দেখতে পারছি 32 কম্পিউট ইউনিট, আর এখানে থাকছে 28, অর্থাৎ এখানে অ্যারাউন্ড 4টা কম, যেটা বিশাল একটা ব্যবধান না। অর্থাৎ 2048 থেকে 1792 বা 1800 আপনারা ধরতে পারেন রাউন্ড ফিগারে, যদিও বলাটা ঠিক না, ধরা যাক 250 কোর কম। ক্লক মোটামুটি ভালোই রাখবো। এখানে যদি মেমোরির কথা বলি, তো এখানে 3 Gbps এর ইফেক্টিভ ব্যান্ডউইথ পেয়ে যেতে পারেন, যার ফলে হবে কি আপনার যে টোটাল ব্যান্ডউইথ কাউন্ট সেটা কিন্তু বেড়ে যায় 288-এর কাছাকাছি। তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এবার দেখা যাবে এখানে, যদিও এটা রে ট্রেসিং বা অন্যান্য ফিচারকে সমর্থন করবে, ইভেন আপনি এখানে কিন্তু সাপোর্ট পেয়ে যেতে পারেন AB1 এনকোডিংয়ের এবং ডিকোডিংয়ের। তো যে বিষয়টি আমি বলতে যাচ্ছিলাম, এটা শুধুমাত্র যে GPU পাওয়ার নেবে 43 ওয়াট, 43 ওয়াট, আপনি বুঝতে পারছেন, 43 ওয়াট। হয়তোবা এর টোটাল গ্রাফিক্স পাওয়ার 55 থেকে 60 ওয়াট পর্যন্ত যেতে পারে, যেটা পাওয়ার করতে সর্বোচ্চ একটা 6 পিনের কানেক্টর হলেই চলে যাবে। তো ওভারঅল যদি আমরা এর পারফরমেন্সের দিকে দেখি, তো এটা কোনোভাবেই আপনাকে নিরাশ করবে না। আর আমি যদি এখানে থিওরিটিক্যাল অথবা রিলেটিভ পারফরমেন্সের কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক ভালো পারফরমেন্স করে, অর্থাৎ FP32 ফ্লটে 16.5 টেরাফ্লপস পর্যন্ত পারফরমেন্স করতে পারে, অর্থাৎ RTX 3050-র মতো গ্রাফিক্স কার্ডের চেয়ে প্রায় 5-6 বেশি। যদিও এটাকে রিলেট করবেন না গেমিংয়ে আসলে কীরকম করছে, এটা আমি থিওরিটিক্যাল বললাম। তবে হ্যাঁ, পাওয়ার মোটামুটি ভালো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটাই বললাম যে শুধুমাত্র যদি আপনি 55 কেন 60 ওয়াট, ইভেন 75 ওয়াট হয়েও যদি এরকম পারফরমেন্স দেয়, ইটস অ্যাডোরেবলি প্লিজিং ফর পাওয়ার এফিসিয়েন্সি। বাই দ্য ওয়ে, যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, তো অবভিয়াসলি এটা আপনাকে RTX 2060-র চেয়ে স্লাইটলি বেটার পারফরমেন্স দিবে। ইভেন অনেক ক্ষেত্রে RTX 3050-র মতো গ্রাফিক্স কার্ডকেও কিন্তু ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। তবে এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হতে পারে এর প্রাইস। এখনও পর্যন্ত তারা প্রাইস বিষয়ে কিছু বলেনি, যেহেতু OEM এবং সিস্টেম ইন্টিগ্রেটর অনলি বর্তমান সময়ের জন্য। আমি জানি না আসলেও এই কার্ডটি আসবে কিনা মার্কেটে। যদি আসে, এটা কিন্তু মার্কেটকে বিশাল একটা রিলিফ দিতে পারে আমাদের মতো কান্ট্রির জন্য। আর এর সম্ভবত প্রাইস $150 থেকে $200 মধ্যে হতে পারে, এর বেশি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এর উপরেই আছে বা আসতে চলেছে RX 9060-র 8GB ভেরিয়েন্ট, তা আবার নতুন আর্কিটেকচার। যদি 250 দিয়ে কিনে সেটা
তো সেক্ষেত্রে এটা কেনার কোনো দরকার হবে না। তো এটা আমরা $150 থেকে $200 মধ্যে রাখতে পারি, যার প্রাইস অ্যারাউন্ড দেখা যাবে যে প্রাইসিংয়ের ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু আমাদের ক্যালকুলেশন এখানে খাটবে না, তবে আমরা এস্টিমেট করে নিচ্ছি এটা 20 থেকে 25 বা 26 হাজার টাকার মধ্যে চলে আসতে পারে। আর যদি আসে আর কি, এটা কিন্তু আসলেই ভালো মানের একটা কার্ড। আর 8GB-তে আপনার অনেক গেমসে 1080p-তে ভালোভাবেই খেলিয়ে দিতে পারবে। অ্যান্ড তারপরে যদি গ্রাফিক কার্ডের কথা বলি, তো এটা সম্ভবত আসতে পারে ইন্টেলের কাছ থেকে। আর এটার লিক অনেক জায়গায় আমরা দেখতে পেরেছি, বিশেষ করে কয়েকদিন আগেই আমি কভার করেছি যে ইন্টেলের আর্ক ব্যাটল মেজের একটা জিপিইউকে দেখা গেছে যার নাম হচ্ছে BMG Z21, যেটা অবভিয়াসলি একটা বাজেট ক্যাটাগরির টাই। আর এটা প্রবাবলি হতে পারে আর্ক B380-র জন্য। আর এটা কেন আমরা বলছি, কারণ এর উপরের যে টিয়ার আছে সেটার কিন্তু কার্ড আমাদের কাছে ফুলফিল, লাইক B570 অথবা B580। তাই এখান থেকে আমরা বলতে পারি যে B380 আসার সম্ভাবনা আছে। আর যদি এর স্পেকের কথা বলি, তো এটা অনেক ইন্টারেস্টিং হবে উইথ এর প্রাইসের সাথে। তো ফার্স্ট থিং, এটা 8GB ZDTR6 এর সাথেই আসতে পারে, যেটা সর্বোচ্চ 75 থেকে 80, 90 বা 100 ওয়াট পর্যন্ত কনজিউম করতেও পারে। তো সারপ্রাইজিংলি এবারও আমরা যেটা দেখতে পারছি, AMD যে এরকমটা করছে তা কিন্তু না, ইন্টেলও হয়তো বা এরকমটা করতে পারে। কীরকম সেটা হচ্ছে তাদের গ্রাফিক্স কোরের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি আর্ক B580-র দিকে দেখি অথবা 70-র দিকে দেখি, 18 এবং 20টা কোরের সাথে কিন্তু আসে ইন্টেলের প্রপার গ্রাফিক্স কোরের সাথে। আর এটা মোটামুটি ভালো পারফরমেন্স করছে উইথ ভালো পাওয়ারের সাথে। এখানে টুইস্ট, এখানে আমরা যে ডাইটি দেখতে পেরেছি যেটার সম্ভাবনা অনেক আছে আর্ক B380 হবার, তো সেটার ক্ষেত্রে কিন্তু এখানে আমরা XG2 আর্কিটেকচারের 16টা জিপিইউ কোর ইউনিটস দেখতে পারছি, উইচ ইজ এক্সট্রিমলি গুড। কেন এই কথাটা বলছি, কারণ এর আগে যদি আমরা আর্ক A380-র দিকে দেখি, তো সেক্ষেত্রে কিন্তু XG প্রথম জেনারেশনের কোর ছিল শুধুমাত্র 8টি, এবার হচ্ছে ডাবল। অর্থাৎ আর্ক B570-র চেয়ে স্লাইটলি কম পারফরমেন্স যদি দিয়ে থাকে। আর ইন্টারেস্টিং পার্ট হবে, এটার প্রাইস কিন্তু আমরা অ্যারাউন্ড $150 থেকে $180 মধ্যে রাখতে পারি। আর এরকমটাই হওয়া উচিত যদি এই গ্রাফিক কার্ডটি আসে, কারণ এরকম ট্রেন্ড আগেরবারও দেখেছি। আর এক্ষেত্রে আমি অনেক আশাবাদী এই কারণেই, কারণ আপনারা জানেন ইন্টেলের CPU মার্কেটে অনেক খারাপ সিচুয়েশন চলছে। তো তারা গ্রাফিক মার্কেটে যদি আসতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিশন বিল্ড করার ক্ষমতা রাখবে ইন্টেল। কারণ অলরেডি তাদের গ্রাফিক কার্ড এত পপুলার না হওয়া সত্ত্বেও 3% মার্কেট ক্যাপ করতে পেরেছে, যেটা বিশাল একটা ব্যাপার। আপনার কাছে শুনতে খারাপ লাগলেও এটা বিশাল একটা ব্যাপার। তো সেক্ষেত্রে 150 থেকে যদি $180, অর্থাৎ আপনারা বাংলাদেশি টাকায় 18 থেকে 20 বা 24 হাজার টাকার মধ্যেও যদি এই গ্রাফিক কার্ডটি পেয়ে থাকেন, তো এটা আপনাকে অ্যাবসলিউট একটা বেস্ট পারফরমেন্স দিতে পারে স্পেক ওয়াইজ। আর আপনারা জানেন মিডিয়া এনকোডার বা মিডিয়া ইঞ্জিনের ক্ষেত্রে স্লাইটলি বেটার থাকবে ইন্টেল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো এক্সপেকটেশন আমরা ইন্টেলের কাছ থেকে রাখতেই পারি। আই হোপ যে ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আপনারা এই ধরনের আরও ভিডিও চান, অবশ্যই আমাকে লিখতে পারেন। আর নতুন গ্রাফিক কার্ড কেনার সাজেশন এই কারণেই দেই, আপনারা যে কোনো কোম্পানির কিনুন, অর্থাৎ DLSS যদি এনভিডিয়ার কিনে থাকেন XeSS পেয়ে যাবেন ইন্টেলের ক্ষেত্রে, আর AMD-র জন্য FSR। এগুলোর নতুন টেকনোলজির সাথে বাই ডিফল্ট হয়ে আসে। তো সেক্ষেত্রে হয়তোবা অনেক গেমসে আপনি পুশ করতে পারছেন না সফটওয়্যারের থ্রু বা এর থ্রু, কিন্তু আপনি সেটাকে মিমিক করে বা যে কোনো ধরনের ট্রিক্স ইউজ করে উইদাউট হার্মিং ইউর জিপিইউ, এরকম করেও আপনারা একটা ভালো পারফরমেন্স অ্যাচিভ করতে পারেন। তাই এই জন্য বলা। আই হোপ যে ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে আবারও জানিয়ে দেবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিবেন, না হলে কিন্তু আপনাদের পরবর্তী সাবস্ক্রিপশনে টাকাও লাগতে পারে, যেভাবে ইনফ্লেশন বাড়ছে পৃথিবীতে।